ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 3 একদম 0 to Pro হওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা শুরু করে ফেলি। তাহলে প্রথমে আমাদের চ্যাপ্টারের যে নামটা সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনের যে কনসেপ্টটা এইটা আগে বোঝা দরকার। কোষ বিভাজন ব্যাপারটা আসলে কি? দেখো, আমরা যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, তার মানে কি আমাদের কোষের সংখ্যা বাড়তেছে। কারণ আমাদের দেহে যে কোষগুলো থাকবে এগুলাই হচ্ছে আমাদের দেহের গঠনের একক। অর্থাৎ সহজ কথায় যদি বলি যে জীবদেহের গঠনের একক হইতেছে কোষ। তো জীবদেহের গঠনের একক যদি হয় কোষ, তাহলে ওই কোষগুলো বিভাজন হবে। বিভাজন মানে কি? ভেঙে যাওয়া। ঠিক যেমনটা ধরো, যদি এই একটা কলম থেকে ভেঙে যদি এখানে মাঝ বরাবর ভেঙে যদি দুইটা অংশ তৈরি হয়, তাহলে এই দুইটা অংশ যদি প্রত্যেকটা অংশই আলাদা আলাদা কলম হিসেবে ব্যবহার করা যায়, তখন সেটাকে আমরা বলতে পারি কলমের বিভাজন। ঠিক সেম ভাবে একটা কোষ যখন থাকবে, একটা কোষের ভেতরে নিউক্লিয়াস থাকবে, সেটা আস্তে আস্তে ভেঙে যদি একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়, তখন ওই একটা কোষ থেকে যে দুইটা কোষ তৈরি হইলো, ওই দুইটা কোষ তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে কোষ বিভাজন। এটা কোষ ভেদে কোষ বিভাজন ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে এই যে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। তাহলে একটা কোষ মাঝখান দিয়ে ভাগ হবে এবং সে ভাগ হয়ে দুইটা আলাদা আলাদা কোষ হিসেবে কাজ করবে। তো এই যে দুইটা আলাদা আলাদা কোষ হিসেবে কাজ করলো, এই দুইটা কোষ হিসেবে আলাদা আলাদা কোষ হিসেবে কাজ করার জন্য তাকে বিভাজিত হইতে হবে। এই বিভাজিত হওয়ার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখব যে হচ্ছে কোষটার প্রকারভেদ। কারণ এক এক ধরনের কোষের ক্ষেত্রে বিভাজন পদ্ধতি এক এক রকম। তাহলে কোষের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রথমত কোষ, এই কোষটাকে আমরা ভাগ করতে পারি প্রথমত হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে। নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষ মূলত নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, এবং প্রকৃত কোষকে আমরা কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। এখানে আমি লিখে দেই কাজের ভিত্তিতে। তো কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে আমরা কিভাবে দুই ভাগে ভাগ করতে পারি সেটা দেখি। একটা হচ্ছে দেহ কোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। তাহলে দেহকোষ এবং জনন কোষ নামে দুইটা আমরা হচ্ছে ভাগ করতে পারি। তাহলে পুরো ব্যাপারটা আমরা আরেকবার দেখে নেই। কোষকে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। এবং এই যে প্রকৃত কোষটা, এটাকে আমরা কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ অনেকেরই একটু গোলায় যায়। সেক্ষেত্রে বলে দেই যে দেহকোষ দেহের যত অংশ আছে, ইভেন যৌনাঙ্গ যেগুলো আছে বা প্রজনন অঙ্গ যেগুলো আছে, সেগুলো হচ্ছে দেহকোষের অন্তর্ভুক্ত। অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু বাদে যা আছে সবই হচ্ছে দেহকোষ। তাহলে জনন কোষের ভেতরে কি কি পড়তেছে? জনন কোষের ভেতরে পড়তেছে হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণু। ডিম্বাণু ও শুক্রাণু বাদে যা আছে, ইভেন আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রজনন অঙ্গ যেটা আছে, এরা প্রজননে হেল্প করতেছে, প্রজননে সহায়তা করতেছে, কিন্তু কখনোই প্রজননের সরাসরি অংশগ্রহণ করতেছে না। তো যেহেতু দেহকোষ আমরা বলি যে
প্রজনন অঙ্গগুলো থাকতেছে দেহকোষের মধ্যে, তার মানে ওগুলোতে দেহকোষের যে কোষ বিভাজন ঘটবে সেই কোষ বিভাজনটাই আমাদের প্রজনন অঙ্গের ক্ষেত্রে ঘটবে। তো আদিকোষের ক্ষেত্রে যেটা হবে, আদিকোষের ক্ষেত্রে যে বিভাজনটা ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেহকোষের ক্ষেত্রে যে বিভাজনটা ঘটবে সেটা হচ্ছে মাইটোসিস। এবং জনন কোষের ক্ষেত্রে যে বিভাজনটা ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে মিওসিস। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকবার বলে দিই যে আদিকোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস, দেহকোষের ক্ষেত্রে মাইটোসিস এবং জনন কোষের ক্ষেত্রে মিওসিস। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটা কোষ বিভাজনের শেষে একটা করে সিস দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা শিখতে পারি যে যদি কোথাও সাফিক্স হিসেবে সিস থাকে তাহলে সেটা অবশ্যই একটা প্রক্রিয়াকে নির্দেশ করে, তাহলে একটা প্রক্রিয়াকে নির্দেশ করে। তাহলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপরে আমরা একটা একটা করে পড়ার চেষ্টা করব। যেমন প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যামাইটোসিসটা। অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে ঘটবে আগে আমরা এইটা বোঝার চেষ্টা করি। অ্যামাইটোসিস অ্যামাইটোসিস ঘটবে হচ্ছে 3 ধরনের জীবের ক্ষেত্রে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি BAY। বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, এতে হচ্ছে অ্যামিবা এবং ওয়াইতে হচ্ছে ইস্ট। তাহলে ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্ট এই 3 ধরনের জীবের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে সরলতম কোষ বিভাজন। অর্থাৎ একটা কোষ থেকে 2টা নতুন কোষ সৃষ্টি হওয়ার জন্য যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সরল প্রকৃতির এবং কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই যে কোষ বিভাজনটা হয় সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে এটা কিভাবে ঘটে? এটার প্রথমত দেখা যাবে যে প্রথমত একটা কি থাকবে, একটা মাতৃকোষ থাকবে এবং এখানে একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস বা জেনেটিক বস্তু থাকতে পারে, কারণ এদের ক্ষেত্রে এটা হচ্ছে দেখা যায় কি এই নিউক্লিয়াস বলতে এদের ক্ষেত্রে প্রকৃত অর্থে সবার ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকবে ব্যাপারটা এরকম না। কারণ আমরা প্রথম অধ্যায়ে পড়ছি ব্যাকটেরিয়াতে কি থাকতেছে, আমাদের হচ্ছে প্রকৃত অর্থে নিউক্লিয়াস থাকতেছে না। তার মানে এটাকে আমরা জেনেটিক বস্তু হিসেবে ধরে নিতে পারি। এটা প্রকৃত নিউক্লিয়াস হইতেও পারে, নাও হইতে পারে। কারণ কিছু প্রকৃত কোষীর ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে, কিছু আদিকোষীর ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। তাই বলা যায় এটা নিউক্লিয়াস না, বরং এটা হচ্ছে জেনেটিক বস্তু। এরপরে দেখা যাবে যে এরপরে এখানে একটা খাদ সৃষ্টি হবে, মানে 2 দিক দিয়ে চাপাই গেছে আর কি তার, এবং নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যাবে আকারে। তাহলে আকারে যদি বড় হয়ে যায় বা জেনেটিক বস্তুটা যদি বড় হয়ে যায়, এর পরের ধাপেই দেখা যাবে যে 2টা কোষ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে অ্যামাইটোসিস যে প্রসেসটা আছে এটা কেন সরলতম কোষ বিভাজন, কারণ জাস্ট এখানে খাদ সৃষ্টি হচ্ছে, নিউক্লিয়াসটা বড় হয়ে যাচ্ছে এবং তারা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং 2টা নিউক্লিয়াস তৈরি করতেছে। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে একটা কোষ থেকে 2টা অপত্য নিউক্লিয়াস সহ 2টা কোষ তৈরি হইলো পূর্ণাঙ্গভাবে, এই প্রসেসটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সিমিলার একটা কোষ বিভাজন আছে, যে কোষ বিভাজনটাকে আমরা বলি হচ্ছে বাইনারি ফিশন, বা এটাকে আমরা বলি হচ্ছে, এটা তোমাদের অফ টপিক, বাইনারি ফিশন।
বা এটাকে বাংলায় বলা হয় দ্বিবিভাজন। তো দ্বিবিভাজন কিভাবে ঘটে? দ্বিবিভাজনের ক্ষেত্রে দেখা যাবে এই যে কোষ বিভাজনটা, একটা কোষ থাকলো, একটা কোষ থাকার পরে সেখান থেকে দেখা যাবে যে হচ্ছে তার কোষটা একটু আকারে বড় হবে, দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হবে এবং তারপরে এখানে খাঁজের সৃষ্টি হবে এবং আস্তে আস্তে সেখান থেকে দুইটা আলাদা আলাদা কোষ তৈরি হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রসেস। এটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। এবং বাইনারি ফিশন যেটা, এই বাইনারি ফিশনটা হচ্ছে আমাদের এটা। তাহলে বাইনারি ফিশন এবং অ্যামাইটোসিসের ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে যে বাইনারি ফিশনটাতে আগে নিউক্লিয়াস বিভাজিত হয়, পরে খাঁজ সৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আমাদের অ্যামাইটোসিসের ক্ষেত্রে আগে খাঁজ সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে তা হলো মাইটোসিস। মাইটোসিস তো মাইটোসিস যেটা আছে এটাকে বলা হচ্ছে দেহ কোষের বিভাজন। ঠিক আছে? তো দেহ কোষের বিভাজন এটা অবশ্যই একটু জটিল প্রক্রিয়া হবে। তো জটিল প্রক্রিয়ার ক্ষেত্রে মাইটোসিসটাকে যদি আমরা ভাগ করে ফেলি কয়েকটা ঘটনাতে, মাইটোসিসকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি, মানে 3টা ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেজ, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস জিনিসটা কি, ইন্টারফেস জিনিসটা কি এবং সাইটোকাইনেসিস জিনিসটা কি, আগে এটা জানার চেষ্টা করি। ইন্টারফেস যেটা, এটা হচ্ছে প্রস্তুতিমূলক দশা। ক্যারিওকাইনেসিস যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এবং সাইটোকাইনেসিস যেটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। বরাবরের মতো একটু সাইড নোট করে দেই, সেটা হচ্ছে ক্যারিও শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। তারপরে কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। তাহলে ক্যারিও শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বুঝাচ্ছে, কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন এবং সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। তাহলে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে কোষ বিভাজন বা কোষের ভেতরে যা অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়াটাকে আমরা বলতেছি মূলত কোষটাকেই ভাগ করে দিচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই যে
ক্যারিওকাইনেসিস যেটা আছে এই ক্যারিওকাইনেসিসটাকে বর্ণনার সুবিধার্থে, এটা কোনো আলাদা ভাগ না, এটা হচ্ছে একটা চলমান প্রবাহ, মানে একটা চলমান একটা ঘটনা, এটাকে আমি বর্ণনার সুবিধার্থে ভাগ করে নিচ্ছি। যেমন ইন্টারফেজ একটা ধাপ, ক্যারিওকাইনেসিস একটা ধাপ, সাইটোকাইনেসিস একটা ধাপ, আমি বর্ণনার সুবিধার্থে ভাগ করে নিচ্ছি। ঠিক সেম ভাবে ক্যারিওকাইনেসিস হলো একটা জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াকে আমরা কি করছি, এইটাকে মূলত 5টা ভাগে ভাগ করছি বর্ণনার সুবিধার্থে। অর্থাৎ যে অংশটা থেকে একটা অংশ শেষ হবে, ধরে নিলাম এই পয়েন্ট থেকে ইন্টারফেস শেষ হয়ে গেল, ঠিক সেম এখান থেকে ক্যারিওকাইনেসিস শুরু হবে। তার মানে যে পয়েন্টে ইন্টারফেস শুরু হয়ে শেষ হয়ে গেছে, ঠিক সেম পয়েন্টের মানে যে ঘটনার মাধ্যমে ইন্টারফেস শেষ হইলো, সেই ঘটনার মাধ্যমে কিন্তু ক্যারিওকাইনেসিস শুরু হয়ে গেল। এরপরে আবার একটা পয়েন্ট থাকবে যেখানে সাইটোকাইনেসিস থাকবে। তাহলে যে পয়েন্টের মাধ্যমে আমাদের ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যাবে, ঠিক সেই ঘটনার মাধ্যমেই কিন্তু বা সেই পয়েন্ট থেকে কিন্তু সাইটোকাইনেসিসটা শুরু হবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যেটা থাকবে ক্যারিওকাইনেসিস, এটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ফেজ যেটা থাকবে, ফেজ শব্দের অর্থ হচ্ছে দশা। তাহলে প্রো শব্দের অর্থ কি, আদি, সবার আগে যেটা থাকবে। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ। প্রো মানে যদি বলি তাহলে সেক্ষেত্রে এখানে শব্দগুলো দিয়ে তুমি মনে রাখতে পারবা। প্রো মানে হচ্ছে প্রারম্ভিক বা আদি। মেটা, মেটা মানে হচ্ছে মাঝে। তারপরে টেইল মানে কি লেজ, শেষে থাকে। টেইল থেকে আসছে টেলো, সেখান থেকে আমরা বলতে পারি শেষে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আসলে এইভাবে আসছে। এবং এই শব্দের অর্থগুলো আসলে মূলত তোমাদের সাইড নোট বা এগুলাই হচ্ছে বায়োলজির বিভিন্ন শব্দগুলোকে বোঝার জন্য, এগুলাই হচ্ছে তোমার বেসিক। এগুলো অবশ্যই নোট করে নিবা। তো আমরা পুরো ব্যাপারটা আরেকবার পড়ে দেখি। সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বর্ণনার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস যেটা, এটা মূলত হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনটাকে বর্ণনার সুবিধার্থে আমরা 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এখন এই অংশগুলোকে আমরা বর্ণনা করব। এখন এই অংশগুলোকে বর্ণনা করার আগে আমাদেরকে ছোট্ট একটা জিনিস একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, এটাকে কেন মানে মাইটোসিস বলা হচ্ছে বা কেন সমীকরণিক বিভাজন বলা হচ্ছে। মাইটোসিসের আরেকটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন এবং হচ্ছে মাইটোসিস কেন একই জিনিস বোঝানো হচ্ছে, আমরা এটা বোঝার চেষ্টা করি। আমাদের কোষের ক্ষেত্রে এন যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে, যদি শুধু এন কোথাও লেখা থাকে সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। এবং যদি কখনো 2n থাকতেছে তখন সেটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড বলতে মূলত বোঝানো হয় ফুল সেট ক্রোমোজোম। ডিপ্লয়েড বলতে মূলত বোঝানো, সরি, হ্যাপ্লয়েড বলতে হাফ সেট ক্রোমোজোম এবং ডিপ্লয়েড বলতে হচ্ছে ফুল সেট ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের ব্যাপারটা একটু ক্লিয়ার করি।
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টা। তো 46টা বলতে কি বোঝানো হচ্ছে যে 46টা ক্রোমোজোমের মাধ্যমে মানুষের যত প্রকার জৈবিক তথ্য হইতে পারে বা বায়োলজিক্যাল ইনফরমেশন হইতে পারে সবগুলো তথ্য দেওয়া আছে এই 46টা ক্রোমোজোমের মধ্যে। অর্থাৎ আমাদের দেহে যতগুলো দেহ কোষ আছে প্রত্যেকটা কোষের ভেতরে 46টা করে ক্রোমোজোম আছে এবং এই 46টা ক্রোমোজোমের মধ্যেই আমাদের প্রত্যেকটা অংশ বা সম্পূর্ণ দেহ তৈরি করার জন্য যে বায়োলজিক্যাল ইনফরমেশনটা লাগে বা বায়োলজিক্যাল কমান্ড যেটা লাগে সেটা এটার ভেতরে আছে। আশা করি এইটুকু বুঝছো। তো যদি দেখা যায় যে আমাদের 2n সংখ্যক একটা দেহকোষ থাকবে, তার মানে এখানে ফুল সেট ক্রোমোজোম থাকবে। ফুল সেট ক্রোমোজোম যদি থাকে তাহলে 46টা ক্রোমোজোম থাকবে। এখন এই ক্রোমোজোম গুলো আসলে কিভাবে কাজ করে এটা একটু বোঝা দরকার। তো কিভাবে কাজ করে সেটা বলি। এই 46টা ক্রোমোজোমের মধ্যে একটা নর্মাল জিনিস চিন্তা করো তো দেখি, সেটা হচ্ছে এই অংশটাতে পশম আছে, এই অংশের স্কিন একরকম, এই অংশের স্কিন একরকম, আবার এই নখ যেটা আছে এখানকার মানে স্কিনটা আরেক রকম। তাহলে এক এক জায়গায় এক এক রকমের আমরা বৈশিষ্ট্য পাইতেছি, কিন্তু সবগুলোই হচ্ছে কি দেহকোষ। তাহলে সবগুলো দেহকোষ কিন্তু আলাদা আলাদা কেন? যেমন জিহ্বা, গাল, ভেতরের যে পেশিগুলো থাকতেছে এগুলো প্রত্যেকটা কোষ আলাদা আলাদা হচ্ছে, মানে প্রত্যেকটা টিস্যু আলাদা আলাদা হচ্ছে, কিন্তু সবগুলাই কি দেহকোষে থাকতেছে। তাহলে এখানে পার্থক্যটা কেন হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হইতেছে, ধরে নাও এই 46টা ক্রোমোজোমের মধ্যে দেওয়া আছে 10টা ডিরেকশন দেওয়া আছে। তো এই যে 46টা ক্রোমোজোমের মধ্যে দেহ গঠনের জন্য যদিও এটা লক্ষাধিক ইনফরমেশন বা কমান্ড থাকতে পারে, কিন্তু এখানে মানুষের দেহে এখন পর্যন্ত 50,000-এর মতো পাওয়া গেছে, মানে কমান্ড বা বৈশিষ্ট্য টাইপ বলতে পারি আমরা, বা জিন। তো এই যে 10টা বৈশিষ্ট্য যে কমান্ড দেওয়া আছে, নট নেসেসারি সবাইকেই সবগুলো অনুসরণ করতে হবে। হয়তো মাথার কোষ যেটা থাকবে মানে চুলের কোষ, সেটাকে বললো তুমি 1 নাম্বারটা ফলো করো, সবার কাছে কিন্তু সবগুলো অংশই থাকবে, সবগুলো ইনফরমেশন থাকবে। কারণ যতগুলো দেহকোষ আছে প্রত্যেকটা দেহকোষে 46টা করে ক্রোমোজোম থাকবে। 46টা করে ক্রোমোজোম থাকা মানে কি, এই 10টা কাজ বা 10টা কমান্ড, 10টা কমান্ডের প্রত্যেকটাই তাদের কাছে আছে। কেউ হয়তো 5 নাম্বারটা অনুসরণ করতেছে, কেউ হয়তো 6 নাম্বারটা অনুসরণ করতেছে, কেউ হয়তো 10 নাম্বারটা অনুসরণ করতেছে। এমনটা না যে প্রত্যেকেই 10টা বৈশিষ্ট্যই অনুসরণ করবে বা 10টা নিয়মই সে ফলো করবে, ব্যাপারটা এরকম না। সে এক এক জায়গার কোষ, তার মানে আমাদের দেহের অবস্থান, মানে কোষের যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী সে ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করে। কিন্তু বায়োলজিক্যাল ইনফরমেশন বা যে তথ্যটা বা যে কমান্ডের যে লিস্টটা, এটা সবার কাছেই থাকে। আমি ব্যাপারটা আরেকটু সহজ করে বলি যে সবার কাছে এই 10টা কাজের কমান্ড থাকবে। কেউ 10 নম্বর ফলো করবে, কেউ 6 নাম্বার, কেউ 1 নাম্বার, কেউ 4 নাম্বার, এইভাবে আলাদা আলাদা ডিরেকশন তারা ফলো করবে, কিন্তু 10টার ইনফরমেশন 10টাই সবার কাছেই থাকবে। কারণ ক্রোমোজোম 46টা সবার কাছেই আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এই যে 46টা ক্রোমোজোম বা মাতৃকোষ যখন বিভাজিত হবে, এখান থেকে দেখা যাবে তখন 2টা কোষ সৃষ্টি হয়েছে। এখন 2টা কোষ যে সৃষ্টি হইলো, সৃষ্টি হওয়ার পরে তাদের যে কোষগুলো থাকবে, মানে তাদের যে অপত্য কোষ বা ডটার সেল যেগুলো থাকবে, এদের ক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা সমান হবে। এদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান হবে, তার মানে কি এই 10টা কাজের লিস্ট মা কোষের কাছে বা মাতৃকোষের কাছে 10টা কাজের লিস্ট ছিল। এখন অপত্য কোষ বা ডটার সেলের ক্ষেত্রে 10টা কাজের লিস্টে আছে, তার মানে কি তার যেটা প্রয়োজন সে সেটা অনুসরণ করবে। তাহলে এই যে মাতৃকোষ এবং অপত্য কোষ, এদের মধ্যে যে একটা মিল থাকতেছে বা এইটা যে মানে কি বলে এটাকে, আমাদের যে তথ্য যেগুলো থাকতেছে,
তথ্য মাতৃকোষের ভেতরে যে পরিমাণ থাকতেছে বা যতগুলো থাকতেছে, অপত্য কোষের মধ্যে ঠিক ততগুলো কোষই থাকতেছে, ততগুলো ক্রোমোজোমই থাকতেছে বা ততগুলো তথ্যই থাকতেছে, যার ফলে এখানে আমরা এটাকে বলতেছি সমীকরণিক বিভাজন। কিন্তু মিওসিসটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন, কারণ এই যে মাতৃকোষে যে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এই ক্রোমোজোমটা যখন বিভাজিত হয়ে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, তখন এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এখানে 46টা ক্রোমোজোম যদি আমরা এখানে ধরি, তাহলে এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে এখানে থাকবে 23টা, এখানে থাকবে 23টা, মানে এরকম ভাগ হয়ে থাকবে। এখন একটা জিনিস বুঝো, সেটা হইতেছে এখানে 46টা যে ছিল মাতৃকোষের কাছে, অপত্য কোষের ক্ষেত্রেও এখানে 46টা ক্রোমোজোমই থাকবে কনফার্ম, কিন্তু এখানে মাতৃকোষের কাছে যে 46টা ছিল, অপত্য কোষের কাছে কোন 23টা থাকবে এটা কিন্তু কনফার্ম না। তার মানে কি ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে আসতেছে, তার মানে এখানে বৈশিষ্ট্যতে পার্থক্য থাকবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইলো, 2n থেকে n হইলো, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইলো, এই জন্য এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এরপরে আমরা হচ্ছে মাইটোসিসের যে বিস্তারিতরা, এটা আমরা পড়ার চেষ্টা করব। আমরা 5টা ছক করে নেব প্রথমে। তো আমাদের এটাকে আমরা বলতে পারি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 6টা অংশ করে নিছি, সাইটোকাইনেসিস সহ আমরা পড়ে ফেলবো। তো পুরো মূলত একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্টারফেজ যে দশাটা মানে হচ্ছে এই অংশটা তো আমাদের ক্যারিওকাইনেসিসের মধ্যে পড়তেছে, এটা সাইটোকাইনেসিস। এর আগে একটা দশা থাকে, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেজ। এই দশাটা টোটাল মাইটোসিস বিভাজনের 90 থেকে 95 ভাগ সময় খেয়ে ফেলে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করো, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষাটা আসলে কতক্ষণ ধরে চলবে বা কত দিন ব্যাপী চলবে? এটা চলবে সর্বোচ্চ 1 মাস, খুব বেশি হইলে 1.5 মাস। কিন্তু এই যে 1 মাস বা 1.5 মাস যে পরীক্ষা দিবা, তার কতটুকু
মানে তার প্রস্তুতির জন্য আসলে কতটুকু সময় তোমাকে দেওয়া হয়, এটা গড়ে 22 থেকে 26-27 মাস পর্যন্ত সময় দেওয়া হয়। তার মানে এই যে 22, 24 বা 26 মাস, অ্যাপ্রক্সিমেটলি 2 বছর। তো 2 বছর সময় বা 24 মাস সময় আমরা ধরে নিলে 24 মাস প্রস্তুতি নিচ্ছ, নিয়ে 1 মাস পরীক্ষা দিচ্ছ। তার মানে কি তোমার প্রস্তুতির সময়টাই আসলে বেশিরভাগ সময়। ঠিক সেম ভাবে আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রে যে ইন্টারফেস দশাটা থাকে, এই ইন্টারফেস দশাটা আসলে আমাদের প্রস্তুতির সময়টা এইটাই আসলে সবচেয়ে বেশি কোষ বিভাজনের ক্ষেত্রে। টোটাল যে সময়টা এক এক কোষের ক্ষেত্রে এক এক রকমের সময় লাগে, সেই জন্য এখানে সময়ের কোনো একক ব্যবহার করা হয়নি, এখানে পার্সেন্টেজ ব্যবহার করা হচ্ছে। তো ইন্টারফেজের ক্ষেত্রে এটা পুরা কোষ বিভাজনের জন্য বা টোটাল মাইটোসিসের জন্য যে সময় লাগে তার 90 থেকে 95% সময় মূলত হচ্ছে ইন্টারফেজে লাগে। এবং ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস দুইটা মিলে হচ্ছে 5 থেকে 10%। তাহলে এখন এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আমরা 5টা ধাপে যাব। আমাদের কোষ আমরা দেখলাম যে এই অবস্থায় আছে, একটা সুগঠিত নিউক্লিয়াস অবস্থায় আছে। আমাদেরকে যাইতে হবে এই প্রসেসে, মানে এরকম একটা অবস্থায় যাইতে হবে। তার মানে ক্যারিওকাইনেসিসের মূল উদ্দেশ্য হলো একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি করা। ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস, কাইনেসিস শব্দের অর্থ বিভাজন। তাহলে এই যে একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি করা যে জার্নিটা, এটাই হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে সর্বপ্রথম কি হবে, এর ভেতরে দেখা যাবে প্রোফেজের ক্ষেত্রে আসলে কি কি ঘটতেছে। প্রোফেজের ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এর যে নিউক্লিয়াস যেটা থাকতেছে, এই নিউক্লিয়াসটার ক্ষেত্রে দেখা যাবে নিউক্লিয়াসের ভেতরে যে দানাদার অংশগুলো, যে সূত্রাকার বা সুতার মতো যে অংশগুলো থাকবে, এগুলা কি, এগুলাকে হচ্ছে মূলত ক্রোমাটিন তন্তু বা এগুলা হচ্ছে ক্রোমোজোম। যদি এটা এরকম ছড়ানো অবস্থায় থাকে বা এরকম কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবং এগুলা যখন পেঁচায় যায় তখন আসলে এইরকম একটা গঠন চলে আসে। তো এই যে এইরকম একটা গঠন যখন চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ এই যে ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু যেটা থাকবে, এই ক্রোমাটিন তন্তুটার পাকানো বা পেঁচানো ভার্সনটাই হচ্ছে ক্রোমোজোম। মানে ক্রোমোজোমের ভেতরে ক্রোমাটিন তন্তু অনেক পাকানো বা কুণ্ডলিত অবস্থায় থাকে। যখন এটাকে আমরা খুলে ফেলবো তখন দেখা যাবে এখান থেকে আমরা মূলত ক্রোমাটিন তন্তুটাই পাচ্ছি। তাহলে এখানে দেখা যাবে যে এই যে ক্রোমোজোম যেটা আছে, এই ক্রোমোজোম এইটার ভেতরে আছে বা এই যে নিউক্লিয়াসের ভেতরে মূলত আছে ক্রোমাটিন তন্তু অবস্থায়। তো এখানে আসলে কি কি পরিবর্তন হবে এটাকে দেখি। তো প্রোফেজের ক্ষেত্রে দেখা যাবে প্রথমত নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা যেটা, এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হবে বা এটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাওয়া শুরু হবে। এবং এর ভেতরে একটা সবচেয়ে ঘন অংশ থাকবে বা একাধিক থাকতে পারে, এটা একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। সবচেয়ে ঘন যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে নিউক্লিওলাস। পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, এই ভেতরে যে সবচেয়ে গাঢ় অংশটা সেটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এই যে নিউক্লিওলাস যেটা থাকলো, এই নিউক্লিওলাসটা আস্তে আস্তে মানে এখানে সবচেয়ে বেশি জট পাকানো আছে, এগুলো আস্তে আস্তে খুলে যাবে এবং তারা আস্তে আস্তে চেষ্টা করবে যে এই যে বাইরের যে আবরণটা, এটা যখন আস্তে আস্তে সরে যাবে তখন দেখা যাবে যে এর ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলা, এগুলো আস্তে আস্তে পেঁচানো শুরু করছে বা কুণ্ডলী পাকানো শুরু করছে। তো কুণ্ডলী পাকাইলে কি হবে, সেটা আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে যাবে। আশা করি বুঝাইতে পারছি। তো এইখানে প্রোফেজের ক্ষেত্রে কি হবে, প্রোফেজের ক্ষেত্রে এই ক্রোমাটিন তন্তুগুলা আস্তে আস্তে কুণ্ডলী পাকানো শুরু করবে। এই প্রোফেজের ক্ষেত্রে দেখা যাবে যে পানি বের হওয়া শুরু হয়েছে। পানি যখন বের হওয়া শুরু হবে, আগে মনে করা হইতো যে এই যে
ক্রোমাটিন তন্তু যে কুণ্ডলী পাকাচ্ছে বা এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে বা নিউক্লিয়ার পর্দা যেটা আছে এটা যে আস্তে আস্তে অদৃশ্য হচ্ছে, এটা সম্ভবত পানি বিয়োজনের ফলে হয়। আমি আবারও বলতেছি, আগে ধারণা করা হইতো যে এই যে পানি বিয়োজন হচ্ছে বা প্রোফেজ অবস্থায় যে পানিটা বের হয়ে যাচ্ছে কোষ থেকে, বের হয়ে যাওয়ার ফলে যে ফলাফল বা এই যে পানিটা বের হয়ে যাওয়ার যে ফলাফল, সেটার ফলাফল হিসেবে এই নিউক্লিয়ার পর্দা বা ক্রোমাটিন মানে এই যে নিউক্লিয়ার পর্দা বা হচ্ছে নিউক্লিওলাস আসলে অদৃশ্য হচ্ছে। কিন্তু আসলে এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা, দুইটাই ঘটে কিন্তু কোনোটার সাথে কোনোটা জড়িত না। অর্থাৎ পানি বিয়োজনের সাথে এই নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাস অদৃশ্য হওয়ার কোনো সম্পর্ক নাই, এটা বইয়ে বলে দেওয়া আছে। তো এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে নিউক্লিওলাস, এটা আসলে আস্তে আস্তে ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে। তার মানে প্রোফেজের ক্ষেত্রে দেখা যাবে যে কয়েকটা ব্যাপার ঘটবে, নিউক্লিওলাস অদৃশ্য হবে, নিউক্লিয়ার পর্দা অদৃশ্য হবে, ক্রোমাটিন তন্তু কুণ্ডলী পাকানো শুরু করবে এবং সেগুলো আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে যাওয়া শুরু করবে, মানে ক্রোমোজোমে পরিণত হওয়া শুরু করবে এবং সেগুলো আস্তে আস্তে দেখা যাবে কি যে এই যে আসলে ছোট হয়ে আসতেছে, খাটো এবং মোটা হচ্ছে ধীরে ধীরে। প্রোমেটাফেজের ক্ষেত্রে দেখা যাবে যে প্রোমেটাফেজের ক্ষেত্রে আসলে কি হবে। প্রোমেটাফেজের ক্ষেত্রে দেখা যাবে যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেক্ষেত্রে স্পিন্ডল তন্তু পাওয়া যাবে, প্রাণী কোষের ক্ষেত্রেও স্পিন্ডল তন্তু পাওয়া যাবে। তো আমরা এখন প্রোমেটাফেজ দেখতেছি। প্রোমেটাফেজের ক্ষেত্রে এটা যদি প্রাণী কোষ হয় তাহলে এর চতুর্দিক দিয়া সেন্ট্রিওল হচ্ছে অ্যাস্টার রে নামক একটা অংশের সৃষ্টি করবে বা তন্তু সৃষ্টি করবে। অ্যাস্টার রে বলতে মূলত হচ্ছে এখানকার এই যে তন্তুর মতো অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে। এগুলো আস্তে আস্তে কি করবে, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে এইরকম একটা অংশের সৃষ্টি করবে। কিন্তু কথা হচ্ছে উদ্ভিদ কোষে তো সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল যদি না থাকে তাহলে এই উদ্ভিদ কোষে এইরকম স্পিন্ডল যন্ত্রগুলার সৃষ্টি করবে কে? এই স্পিন্ডল তন্তু যেগুলা থাকতেছে, এই স্পিন্ডল তন্তুগুলার সৃষ্টি কে করবে? প্রাণী কোষে তো সৃষ্টি করলো কে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল এখানে দুই পাশে দুটো থাকবে এবং হচ্ছে অ্যাস্টারের মাধ্যমে স্পিন্ডল তন্তু সৃষ্টি করবে। কিন্তু যখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যাপারটা আসবে তখন দেখা যাবে যে এই কি করতেছে, তখন এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফাইবার যেগুলো থাকবে, অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, বিভিন্ন ধরনের ফাইবার এই তন্তুগুলাকে তৈরি করবে। আর প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি করবে হচ্ছে সেন্ট্রিওল। মেটাফেজের ক্ষেত্রে দেখা যাবে এই যে ক্রোমোজোমগুলো থাকতেছে, এই ক্রোমোজোমগুলা এইরকম স্পিন্ডল তন্তুর সাথে চলে আসবে। এখানে এই যে ক্রোমোজোমগুলা চলে আসবে। এই যে ক্রোমোজোমগুলো চলে আসলো, তাহলে এখন কথা হচ্ছে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল বরাবর থাকলো। এই যে মাঝখান বরাবর যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং এইটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও হচ্ছে মেরু অঞ্চল। তাহলে এই যে এখানে দেখা যাবে এখানে অনেকগুলা স্পিন্ডল তন্তু থাকবে, যতগুলো ক্রোমোজোম থাকবে তার চেয়ে অনেক বেশি থাকবে হচ্ছে স্পিন্ডল তন্তু। তো যতগুলো ক্রোমোজোম থাকবে তার চেয়ে অনেক বেশি স্পিন্ডল তন্তু থাকবে, যেন কোনোভাবেই একটা ক্রোমোজোমও মিস না যায়। তাহলে স্পিন্ডল তন্তু থাকবে এইভাবে এবং ক্রোমোজোম থাকবে হচ্ছে এইভাবে। তাহলে এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এই যে এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যাবে যে মাঝখানে যে অংশটা থাকে সেইটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এই অংশটা একটা হচ্ছে ক্রোমাটিড, এই অংশটার নাম হচ্ছে ক্রোমাটিড।
তার মানে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকবে 2টা, সেন্ট্রোমিয়ার থাকবে হচ্ছে 1টা। তাহলে এই যে মেটাফেজ পর্যায়ে এই অবস্থায় থাকলো, এই অবস্থায় বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতেছে এবং তারা আস্তে আস্তে মেরুমুখী হবে। তাহলে এখানে কি হবে, এখানে এই যে মাঝ বরাবর এটা ভেঙে যাবে, কারণ স্পিন্ডল তন্তু একটু টান দেওয়া শুরু করবে 2 প্রান্ত থেকে। তাহলে 2 প্রান্ত থেকে যখন টান দেবে, তাহলে এই অংশটা এদিক দিয়ে যাওয়া শুরু করবে, এই অংশটা এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তখন দেখা যাবে যে দেখতে অনেকটা এইরকম লাগতেছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে মেটাফেজ থেকে কি হলো, সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হইলো এবং অ্যানাফেজ তৈরি করলো। অ্যানাফেজ তৈরি করার পরে প্রোফেজে যে ঘটনাগুলো ঘটছিল, পানি বিয়োজন হয়েছিল, নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা আস্তে আস্তে অদৃশ্য হয়েছিল, নিউক্লিয়ার তন্তু যেগুলো ছিল বা নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো ছিল আস্তে আস্তে জট পাকানো শুরু করছিল। ঠিক সেম ঘটনাগুলার তার ঠিক বিপরীত ঘটনাগুলা ঘটবে হচ্ছে এই ধাপে, এবং ঘটার মাধ্যমে এই 2 পাশে যে ক্রোমোজোমগুলো থাকবে, 2 পাশে ক্রোমোজোমগুলো গিয়ে 2টা আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করবে। এবং সর্বশেষ সাইটোকাইনেসিসের ক্ষেত্রে দেখা যাবে যে তারা যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে এগুলাকে দেখা যাবে 2 ভাগে ভাগ করে নিছে। যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেক্ষেত্রে কোষ প্লেট তৈরি করবে, যেটা হচ্ছে মূলত কোষ প্রাচীরের ভিত্তি বলা হচ্ছে। এবং যদি প্রাণী কোষ হয় তাহলে সেক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতি বা ফারোয়িং পদ্ধতি বলা হয়। এই যে এরকম থাকলে মাঝখান দিয়ে ভাগ হয়ে গেল, এইভাবে ভাগ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত মাইটোসিসের আদ্যপ্রান্ত। তো এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো আমি একটু মুছে নিই বোর্ডটা। এখন আমরা জানবো আসলে মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজন আসলে কিভাবে ঘটে। মিওসিস কোষ বিভাজন আসলে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আসলে মিওসিস কোষ বিভাজনটা কেন প্রয়োজন আমাদের। যেমন আমরা যদি আমাদের জীবন চক্রের কথা চিন্তা করি, আমাদের জীবন চক্রের ক্ষেত্রে আমাদের জীবন শুরু হয়েছে হচ্ছে জাইগোট থেকে ভ্রূণ আসছে, ভ্রূণ থেকে নতুন জীব আসছে, নতুন জীব থেকে এই যে বৃদ্ধিটা পাইছে, জাইগোট কিন্তু মাত্র একটা কোষ। তাহলে জাইগোট যেহেতু একটা কোষ, তাহলে এখানে আমাদের অবশ্যই তার বৃদ্ধি প্রয়োজন বা দেহকোষের অনেকগুলা কপি প্রয়োজন বা জেরক্স কপি প্রয়োজন। তাহলে এই যে দেহকোষ যেটা একটা থাকবে, একটা দেহকোষের অনেকগুলা যেহেতু কপি প্রয়োজন বা অনেকগুলা কোষ প্রয়োজন, সেই জন্য ভ্রূণে দেখা যাবে যখন জাইগোট থেকে ভ্রূণ হবে বা ভ্রূণ থেকে যখন নতুন জীব সৃষ্টি হবে, তখন দেখা যাবে যে তাদের ক্ষেত্রে কি ঘটতেছে, মাইটোসিস কোষ বিভাজন ঘটতেছে। কিন্তু নতুন জীব যখন, সেক্ষেত্রে এটা পুরুষ হইতে পারে বা স্ত্রী হইতে পারে, পুরুষ হইতে পারে বা স্ত্রী হইতে পারে। তাহলে পুরুষ বা স্ত্রী যখন হবে তখন সেখান থেকে আবার নতুন করে হচ্ছে জাইগোট সৃষ্টি হবে। তাহলে এই যে নতুন করে জাইগোট সৃষ্টি হবে, এই অংশটাতে মূলত হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনটা ঘটবে। কেন মিওসিস কোষ বিভাজনটা ঘটা দরকার সেটা দেখি। আমরা যদি বলি যে আমাদের বাবা যারা থাকবে এবং মা যারা থাকবে, তাহলে এখন কথা হচ্ছে বাবার ক্ষেত্রে বাবা হচ্ছে কি হবে, 46টা ক্রোমোজোম নিয়ে থাকবে এবং মা 46টা ক্রোমোজোম নিয়ে থাকবে। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা ডিপ্লয়েড জীব হচ্ছে। তাহলে এরা যদি ডিপ্লয়েড জীব হয়, তাহলে এই যে ডিপ্লয়েড জীব, এখান থেকে আমরা হচ্ছি তাদের সন্তান, তাহলে আমরাও হব ডিপ্লয়েড জীব। তাহলে এই যে আমরা ডিপ্লয়েড জীব হব, এই 2n হওয়ার জন্য এখানে 46টা থেকে আসলে 23টা ক্রোমোজোম আসতে হবে এবং এখানে 46টা থেকে 23টা ক্রোমোজোম আসতে হবে। এবং এই যে 23 যোগ 23 মিলে মূলত আসবে হচ্ছে
46টা ক্রোমোজোম, এটা এন এটা এন। অর্থাৎ আমাদের দেহে প্রত্যেকটা দেহ কোষে যে 46টা ক্রোমোজোম আছে, এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা 23টা পাইছি বাবা থেকে এবং 23টা পাইছি মা থেকে। তাহলে এই যে 23টা বাবা থেকে এবং 23টা মা থেকে পাইলাম, পাওয়ার ফলে আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা হয়েছে হচ্ছে 46। তাহলে এই যে 46টা ক্রোমোজোম আমরা পাইলাম, পাওয়ার জন্য আগে কি হয়েছে, বাবা থেকে 23টা আসতে হয়েছে। তার মানে আমরা যদি দেখি যে 2n থেকে প্রথমত কি হইতে হয়েছে, n হয়েছে, এখানেও 2n থেকে n হয়েছে। এই যে 2n থেকে n হওয়ার প্রক্রিয়া, এটাতে আসলে দেখা যাচ্ছে কি যে একটা পূর্ণাঙ্গ কোষ প্রয়োজন বা পূর্ণাঙ্গ গ্যামেট প্রয়োজন। তাহলে পুংগ্যামেটটা যখন সৃষ্টি হয়েছে বা যখন শুক্রাণু সৃষ্টি হয়েছে, তখন 2n থেকে বা ডিপ্লয়েড কোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সেখানে দেখা গেছে যে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা গ্যামেট আসছে বা কোষ আসছে, যেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা 23। এরপরে মা থেকে যে ডিম্বাণুটা আমরা মানে ব্যবহার করে আমরা জন্ম নিচ্ছি, সেটার ক্ষেত্রে এই 2n থেকে n হওয়ার প্রয়োজন হয়েছে। তাহলে এই যে 2n থেকে n হওয়ার যে প্রসেসটা, এইখানেই মূলত দরকার হচ্ছে মিওসিস। এখানে দরকার মিওসিস এবং এই যে এখানে দরকার হচ্ছে মিওসিস। তাহলে এখন কথা হচ্ছে এই যে মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন কখন দরকার, যখন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একত্রিত হয়ে একটা জাইগোট উৎপন্ন করতে যাবে, তখন পুং লিঙ্গধারী যে সে হবে 2n, স্ত্রীলিঙ্গধারী যে সে হবে 2n। তারা যখন জাইগোট থেকে একটা নতুন জীবে কনভার্ট হয়েছে বা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়েছে, তখন তাদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনটা কাজে লাগছে। কিন্তু যখন দেখা যাবে তারা জাইগোট তৈরি করতে যাবে একত্রিত হয়ে, তখন যদি 2n এবং 2n একত্রিত হয়, তখন দেখা যাবে কি যে জাইগোটের ক্ষেত্রে হয়ে গেছে 4n। জিনিসটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি। তো ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি তাহলে দেখা যাবে যে যদি আমরা 2n ক্রোমোজোম পাই বাবা থেকে, 2n ক্রোমোজোম পাই মা থেকে, তাহলে এক্ষেত্রে হবে 4n। তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে দেখবা, তো ওইখানে জেনোফাস ট্রপিক্যালিস এবং জেনোফাস লেভিস দুটা ব্যাঙের কথা বলা আছে। ওইখানে বড় ব্যাঙ যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে মূলত 4n হয়েছে, এবং ছোট একটা ব্যাঙ দেওয়া আছে ওটা হচ্ছে 2n। অর্থাৎ এই যে ব্যাংকটা, ছোট ব্যাংকটার ক্ষেত্রে চিন্তা করো যে ছোট ব্যাংকটার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে বড় ব্যাংকটা আসছে। তাহলে মানুষের ক্ষেত্রে হইলে এটা কি হইতে পারে, মানুষের ক্ষেত্রে যদি এরকমটা ঘটে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বা এটা যদি প্রতিনিয়ত ঘটতেই থাকে যে প্রত্যেকবার পরবর্তী প্রজন্ম যখন আসতেছে তখন তাদের ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো ক্রোমোজোম সেট যখন দ্বিগুণ হয়ে যাবে, তখন দেখা যাবে যে পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকায় রাখাটাই অনেক কষ্টকর হয়ে যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যে 2n থেকে 4n করার যে প্রসেসটা, এটাকে কাজে লাগাইতে পারি। আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, একটা জিনিস লক্ষ্য করো। ছোট ব্যাংকটা থেকে অর্থাৎ জেনোফাস ট্রপিক্যালিস থেকে যখন জেনোফাস লেভিসটা আসছে, মানে ছোট ব্যাংক থেকে যখন বড় ব্যাংকটা আসছে, তখন দেখা যাচ্ছে যে তার আকারটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এই যে আমরা হাইব্রিড জাত যেগুলো থাকতেছে, আমরা ইচ্ছাকৃতভাবে বা আমরা গবেষণার মাধ্যমে এই বিভিন্ন ধরনের পশু পাখি বা বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্রোমোজোম সেট দ্বিগুণ করতেছি, যেন তাদের উৎপাদন ক্ষমতা বা খাদ্যের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় বা অনেক গুণে বেড়ে যায়। সেই জন্য দেখা যাচ্ছে অনেক বার হচ্ছে আমাদের এই যে সবজিগুলোর ক্ষেত্রে বা এই যে ফসলগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে, তাদের হচ্ছে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয়েছে, যেন ফলগুলো জায়ান্ট আকারে হইতে পারে। তাহলে এই যে ফলগুলো যখন বড় হচ্ছে বা যখন সবজিগুলো বড় হচ্ছে, তখন আমাদের খাদ্যের চাহিদা মেটানোটা সহজ হয়ে যাইতেছে। এই যে উন্নত জাত, এদেরকে বলা হয় জিএমও, এদেরকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অর্থাৎ তাদের জিনগত পরিবর্তন ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, বা এদের জিনগত পরিবর্তন ঘটানোর ফলে যে পরিবর্তনটা ঘটবে এটা যেন মানুষের কাজে লাগে বা মানুষের উপকারে আসে বা মানুষের কল্যাণে আসে, সেই জন্য এটাকে কি করা হয়েছে, এটাকে হচ্ছে মডিফাই করা হয়েছে। সেই জন্য হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনটাকে আমরা এখানে দুটো জিনিস বুঝতে পারি। সেটা হচ্ছে
মিওসিস কোষ বিভাজন কেন প্রয়োজন এবং মিওসিস কোষ বিভাজন যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে। মিওসিস কোষ বিভাজন প্রয়োজন বংশের ধারা বজায় রাখতে বা বংশের ধারাটা অব্যাহত রাখতে, এবং মিওসিস কোষ বিভাজন যদি না ঘটে তখন সেক্ষেত্রে কি হতে পারে, ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে যেতে পারে। ক্রোমোজোম সেট দ্বিগুণ হইলে পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকায় রাখা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এখন কাজ করব। সেটা হচ্ছে যেমন একটা হচ্ছে টিউমার নিয়ে আলোচনা করি। সেটা হইতেছে একটু আগে আমি বলছিলাম যে মিওসিস কোষ বিভাজন হোক আর মাইটোসিস কোষ বিভাজন হোক, সেটা কই থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা অবশ্যই হচ্ছে আমাদের কোষের ভেতর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এই যে কোষের ভেতর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে টিউমার, টিউমারের ক্ষেত্রে দেখা যাবে টিউমার জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে অবাধ্য কোষ। অবাধ্য কোষ কিরকম, সেটা হইতেছে এটা আমাদের ক্রোমোজোমের ভেতরে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, এই দিক নির্দেশনগুলোকে ফলো করেই মূলত কোষের কার্যক্রমগুলো চলতেছে। তাহলে এই যে কোষের কার্যক্রমগুলো চলার জন্য যে দিক নির্দেশনা বা যে জেনেটিক কোড দেওয়া আছে, এই জেনেটিক কোড বা দিক নির্দেশনাগুলোকে ফলো করার জন্য মূলত কোষ কি করে, প্রোটিন ব্যবহার করতেছে। কারণ আমরা জানি যে ডিএনএ তে যে তথ্যগুলো থাকবে এই তথ্যগুলো কোষ বুঝতে পারে না, এগুলোকে প্রোটিনে কনভার্ট করতে হয় এবং প্রোটিনে কনভার্ট করার পরে সেগুলো কি করতেছে, আমাদের কোষ অনুসরণ করতেছে। তাহলে এই যে কোষ অনুসরণ করতে গেলে যে প্রোটিন তৈরি করতে হয়, এখানে যদি কোনোভাবে কোনো গড়মিল হয়, তার মানে আমরা দেখতেছি যে আমাদের দরকার হচ্ছে কোড, কোড থেকে প্রোটিন, প্রোটিন থেকে হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে কোষ কিন্তু এই কোড বুঝে না, কোষ কি বুঝে, প্রোটিন বুঝে। তার মানে কোষ যেহেতু প্রোটিন বোঝে, তার মানে যদি কখনো কোড থেকে প্রোটিন তৈরি করার সময় কোনো মানে ত্রুটি হয়ে যায় বা যদি দেখা যাচ্ছে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যায় বা কোনো দিক নির্দেশনায় কোনো ভুল হয়ে যায়, তখন সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোষগুলো স্বাভাবিক নিয়ন্ত্রিত উপায়ে বিভাজিত হয় না, তারা অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হচ্ছে। তাহলে এই যে অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হওয়ার ফলে দেখা যাচ্ছে টিউমার সৃষ্টি হচ্ছে বিভিন্ন অংশে। তার মানে সেইখানেই টিউমার সৃষ্টি হওয়া সম্ভব যেখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। যেখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না সেখানে টিউমার সৃষ্টি হওয়া সম্ভব না। তার মানে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কখনো টিউমার সৃষ্টি হওয়া সম্ভব না। এখন মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি আমরা আসি, তো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমত দেখা যাবে 2n থেকে কি হয়েছে, n হয়েছে, এবং তারপরে পরবর্তীতে আবার n হয়েছে। কারণ একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যদি ক্রোমোজোম সেট অর্ধেক করাই এই মিওসিস কোষ বিভাজনের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে মিওসিস এক যে বিভাজনটা আছে অর্থাৎ মিওসিসের প্রথম ভাগ, সেই অংশে কিন্তু বিভাজিত হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে, কিন্তু তারপরও কেন মিওসিস 2 বা এই দ্বিতীয় অংশটা দরকার হলো? কারণ এই যে ক্রোমোজোম সেট অর্ধেক হয়ে যাওয়ার কারণে এই কোষগুলোর ক্ষেত্রে কিন্তু প্রপার মেটাবলিজমিক বা হচ্ছে আমরা মানে এর কার্যক্রমটা প্রপারলি চালানোর জন্য যে দক্ষতা দরকার, সে দক্ষতাটা নাই। কিন্তু যখন n থেকে n হয়ে আসে তখন দেখা যাচ্ছে তার সম্পূর্ণ মেটাবলিক একটা পাওয়ার থাকতেছে, একটা পুরোপুরি একটা সক্ষমতা থাকতেছে, যে সক্ষমতার মাধ্যমে সে তার কার্যক্রম বা জৈবিক কার্যক্রমগুলোকে চালাইতে পারবে। তার মানে মিওসিস 2 যেটা আছে এটা হচ্ছে সমীকরণিক, এবং মিওসিস 1 যেটা আছে সেটা হচ্ছে হ্রাসমূলক। তাহলে হ্রাসমূলক বিভাজন মূলত বলা হচ্ছে কেন, কারণ হচ্ছে 2n থেকে ফাইনালি আমরা কিছু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ পাইতেছি। তাহলে এই যে ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে গেল, ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে যাওয়াটাকে আমরা বলতেছি হ্রাসমূলক বিভাজনের প্রধান বৈশিষ্ট্য। তাহলে মিওসিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 2। এই হলো আমাদের চ্যাপ্টার 3 এর A to Z। যদি এই চ্যাপ্টারের ভেতর থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোকে একত্রিত করে সেগুলো নিয়ে একটা ভিডিও করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।